আলাইকুম সবাইকে আরো একবার স্বাগতম। আজকের আমাদের এই কৃতি শিক্ষার্থীদের সাথে ধারাবাহিকভাবে যে লাইভ সেশন চলে আসছে তারই তৃতীয় দিনে আজকে আমাদের সাথে তিনটি মেধাবী মুখ ইতোমধ্যে যুক্ত হয়ে গেছে, যেখানে আমরা তাদের সাথে কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় 2024-25 সেশনের খ ইউনিট ভর্তি পরীক্ষায় তারা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। আমাদের সাথে যুক্ত আছে তাসিন, সে বিজ্ঞান বিভাগ থেকে 34তম স্থান অধিকার করেছে। আমাদের সাথে আরো আছে রুহান, মানবিক থেকে 42তম স্থান অধিকার করা, এবং আমাদের সাথে আছে মারুফ, বিজ্ঞান বিভাগ থেকে 189তম স্থান অধিকার অর্জন করে আমাদের সবাইকে এবং নিজেদের সহ নিজেদের পুরো পরিবারের মুখ তারা আলোকিত করেছে। তাদের সাথেই গল্প করব, তাদের কাছ থেকেই জানতে চাইবো তাদের এই সাফল্যের পেছনের গল্পটা শুনবো, এবং তাদের কাছ থেকে আমরা জানবো যে তারা কিভাবে করে এই পুরো প্রস্তুতিটা কমপ্লিট করেছিল। শুরুতেই আমি একটু তাসিনের সাথে কথা বলতে চাই। তাসিন, আসসালামু আলাইকুম ভাইয়া। অনেক অনেক ওয়ালাইকুম অভিনন্দন। আসসালাম। কেমন আছো ভাইয়া, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, ভালো আছি। আর সব মিলিয়ে খুবই ভালো লাগছে ভাই। আলহামদুলিল্লাহ, ভালো আসলে না লাগার তো উপায় নাই। তো তাসিন, আমি এই যে আজকে এত ভালো লাগছে, তোমার হাসি মাখা মুখ আমরা দেখতে পারতেছি। এই হাসি মাখা মুখ, এই সাফল্যের পেছনের গল্পটা যদি আমাদেরকে একটু ছোট করে বলতে, যে আসলে তুমি কিভাবে তোমার প্রস্তুতির সময়টা পার করেছিলে এবং তুমি কিভাবে করে আসলে জুনিয়রদেরকে সাজেস্ট করতে চাও। ধন্যবাদ ভাইয়া। আমি প্রথমেই বলে নিই যে আমি প্রথমেই আমার কৃতিত্বের কিছু অংশ দিব আমার পূর্ববর্তী প্রতিষ্ঠান রাজশাহী ক্যাডেট কলেজ, যেখানে বাহ, আমি অধ্যয়নরত ছিলাম। বাহ, তো ওখানকার অনেকজন ফ্যাকাল্টি মেম্বার আমাকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করেছে। যে মাশাআল্লাহ। বিশেষ করে সাধারণ জ্ঞানের বিষয়টাই তারা আমাকে মানে বিভিন্ন বিষয়ের সম্পর্কে তারা আমাকে যেভাবে জ্ঞান দিয়েছেন, আমার মনে হয় যে এটা আমার প্রিপারেশনটাকে অনেক বেশি এগিয়ে নিয়ে গেছে। তারপরে আমি উদ্ভাসে ভর্তি হয়েছিলাম ফুল কোর্সে। ওখান থেকে আমাকে অনেকগুলো প্রিপারেশন বুক দেওয়া হয়েছে, যার কারণে আমার পরবর্তীতে অন্য কোনো বই কেনা লাগেনি। যদিও মাশাআল্লাহ। বাসায় বারবার আব্বু আব্বু বলতো যে কিছু বই কিনি, তো আমি বলতাম যে দরকার নাই। যেরকম উদ্ভাসের বইগুলো যেভাবে কভার করছে, আমার মনে হয়নি এক্সট্রা কোনো বই আমার প্রয়োজন ছিল। তো আমি আমার যদি আমার ডেইলি শিডিউলটা একটু মেনশন করি, তাহলে আমি বলবো যে প্রথমে আমি প্রত্যেকদিন ফজরের নামাজে উঠতাম। ফজরের নামাজটা আদায় করে তারপরে আমি পড়তে বসতাম। কিছুদিন আমি হয়তো ব্যায়াম করতে গেছি, তবে ম্যাক্সিমাম দিনই আমি পড়তে বসতাম। এবং এটা আমি রাখতাম যে আমি আসলে আমার অ্যাডমিশন জার্নিটা একটু পর থেকে শুরু করছিলাম, কারণ আমি প্রথমে ঢাকায় ছিলাম। ঢাকায় কিছুদিন আমার পড়ালেখার সেভাবে আমি পড়ালেখা করতে পারি নাই। তো আচ্ছা। প্রায় 1 মাস মতো আমার গ্যাপ চলে গেছিল। তো আমি চাচ্ছিলাম যে ওই গ্যাপটা কাভার আপ করতে। তো ফজরের ওই পরের টাইমটা আমি ওই গ্যাপটা কাভার আপের জন্য রাখছিলাম, যেটা হয়তো আহ, অনেকের কাজে লাগবে, যাদের এইচএসসি তে হয়তো জিপিএ মানে কাঙ্ক্ষিত জিপিএটা থাকে না, তখন তারা অনেকেই আছে ইঞ্জিনিয়ারিং বা অন্য সাবজেক্ট থেকে তারা বি ইউনিটে শিফট করতে চায়। মানে অবশ্য আমি সায়েন্স থেকে এইচএসসি নতুন পর যারা শিফট হতে চায় আর কি। জি জি, আমি প্রথমে এইচএসসি চলাকালীন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি বি ইউনিটের প্রিপারেশন নিব। বাহ। তো তারপরে আমি নামাজের পরের টাইমটুকু আগের পড়াগুলো কভার আপ করতাম। তারপরে আমি ব্রেকফাস্ট করে নিতাম। ব্রেকফাস্টের পরে আমি ওই সময়টা একটু ঘুম ঘুম লাগতো, সেজন্য আমি ম্যারাথন ক্লাসটা করে নিতাম। আচ্ছা। আগে প্রত্যেকদিন একটা করে ম্যারাথন ক্লাস রাখতাম, যেটা আমার যে সাবজেক্ট গুলো, যে বিষয়গুলো সম্পর্কে আমার একটু উইকনেস ছিল, সেগুলোতে কভার আপ করতে খুব ভালো হেল্পফুল ছিল। তারপরে আমি দুপুরের টাইমটাতে, তারপরে একবার আমি গোসল টোসল করে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে তারপরে দুপুরের টাইমটাতে আমি কোশ্চেন ব্যাংক সলভ করতাম। এটা আমার আমার মনে হয় যে এটা সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ এই ক্ষেত্রে কাউসার ভাই আমাদের সবসময় প্রথমে আমাদের এটা মনে হয় ফার্মগেট ব্রাঞ্চে আমি কাউসার ভাইয়ের মুখ থেকে একটা কথাই শুনছিলাম যে তুমি যুদ্ধ করার আগে তোমার শত্রুকে তোমার চেনা উচিত। তো যেহেতু অ্যাডমিশন জার্নিটা আমরা একটা যুদ্ধ হিসেবেই কাউন্ট করি, তো এক্স্যাক্টলি। এটাতে আমার মনে হয় যে শত্রুর কোনটা শত্রুর প্রত্যেকটা জিনিস আমাদের পুঙ্খানুপুঙ্খ ভাবে জানা উচিত। তো ইংলিশের ক্ষেত্রে আমি যেটা করতাম যে ইংলিশে বেশ কিছু ইউনিভার্সিটির কোশ্চেনে দেখতাম ওয়ার্ড মিনিং কিছু আননোন থাকতো। তো ওইগুলো আমি নোট করে রাখতাম, যাতে পরবর্তীতে ওইগুলা আমি আবার দেখে নিতে পারি। বাহ। তারপরে রাতের বেলা আমি ডেইলি পড়াটা ডেইলি করে রাখার চেষ্টা করতাম। আর উদ্ভাসের ওয়েবসাইটে যে এক্সাম গুলা ছিল, এগুলো অনেক হেল্পফুল ছিল। এগুলা যে কোনো টপিকের উপরে এক্সাম গুলা দিলে টপিকের উইকনেসটা খুব সহজে বোঝা যেত, যে এই টপিকে আমার কেমন দক্ষতা আসছে বা এই টপিকে আমি উইক কিনা। আর তারপরে উইকলি এক্সাম গুলো তো ছিলই ওখানে। আমি চেষ্টা করতাম উইকলি এক্সামে ভালো করার। তারপরে যদিও যে এমসিকিউ গুলোতে যে ভুলগুলো থেকে যেত, পরবর্তীতে আমি পরের সপ্তাহে আবার আমি আগের উইকলি এক্সামটা আরেকবার দিতাম, যাতে আমার রিভাইজ হয়ে যায়।
তো এইভাবেই আলহামদুলিল্লাহ আমি আমার প্রিপারেশন কমপ্লিট করছিলাম। আর সবটুকুই তো আল্লাহর রহমত, আল্লাহ যদি না অবশ্যই চাইতেন অবশ্যই তাহলে নিঃসন্দেহে। আমি হয়তো এখানে এই পজিশনে আসতে পারতাম না। যাই হোক, এটাই ছিল আমার অ্যাডমিশন জার্নি। ধন্যবাদ ভাই। মাশাল্লাহ মাশাল্লাহ তাসিন, অসাধারণ তোমার জার্নি, এবং তুমি যে গ্যাপ থাকার পরও গ্যাপটা কাভার করে সুন্দর মতন গুছিয়ে নিজেকে তো গ্যাপ কাভার করেছো, শুধু তাই না দেশের সেরা প্রতিষ্ঠানে সেরা একটা স্থান অর্জন করতে পেরেছো। অভিনন্দন দিয়েও আসলে শেষ করা যাবে না। এবং তোমার কথা থেকে আমি যদি একটা ছোট জিনিস জুনিয়রদের জন্য, আমার কাছে যেটা মনে হয় যে তোমার প্রস্তুতির সব দিককে একসাথে করলে ধারাবাহিকতা, এই শব্দটা বোধহয় সব থেকে জরুরি তোমার কথা থেকে যা উঠে আসছে আর কি। যে নিজের দুর্বলতাগুলোকে আইডেন্টিফাই করা, শত্রুকে চেনা, অর্থাৎ প্রশ্ন সম্পর্কে একটা নলেজ রাখা, এবং ধারাবাহিকভাবে সেগুলো সমাধান করলে আমার মনে হয় জুনিয়ররা অনেক উপকার পাবে। জি ভাই, আমার ইনশাল্লাহ সাথে মত। ইনশাল্লাহ তাসিন, আমরা ইনশাল্লাহ। অবশ্যই তোমার সাথে আরো অনেক আড্ডা দিব। এই পর্যায়ে আমি চলে যেতে চাই রুহানের কাছে। রুহান, অনেক অনেক অভিনন্দন ভাইয়া, মানবিক থেকে 42তম স্থান অর্জন, মানে হোয়াট অ্যান অ্যাচিভমেন্ট! কেমন লাগছে, কেমন বোধ করছো, এবং তোমার এই সফলতার পেছনের গল্পটা আমাদেরকে একটু শোনাবে। আলহামদুলিল্লাহ ভাইয়া। আহ, অবশ্যই একটা ভালো খবর আমার জন্য এটা, যে দীর্ঘ একটা সময় পরিশ্রম, চেষ্টা এবং অধ্যবসায়ের ফলাফল স্বরূপ আমাকে আল্লাহ তাআলা একটা সুসংবাদ দিয়েছে। এটার জন্য আমি অনেক অবশ্যই। কৃতজ্ঞ। আমার আহ, পরিবারের সকল সদস্য, আমার কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ থেকে শুরু করে এই যাবৎকালে আমার পাশে যারা ছিল, আত্মীয় স্বজন, সকলের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ এটার জন্য। সবকিছুই আল্লাহর হাতে। এখন অ্যাডমিশন জার্নিটা প্রথমে আমি বলবো যে এটা সম্পূর্ণ একটা অনিশ্চিত একটা জার্নি। তো একদম। এইটাকে নিশ্চিত করার লক্ষ্যে প্রথমতই সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে নিরন্তর পরিশ্রম এবং আহ, ধারাবাহিক যে পড়াশোনার বিষয়টা, কনসিস্টেন্ট বেসিসে আপনি যখন, আমরা যখন লেখাপড়াটা করতে থাকবো কোনো গ্যাপ না রেখে, বা চেষ্টা করব যে প্রতিদিনে পড়াটা প্রতিদিনে করার চেষ্টা করব, কোনো গ্যাপ না রেখে পরীক্ষাগুলোতে সুন্দরভাবে অ্যাটেন্ড করব। তারপর রেজাল্ট কখনো ভালো হবে কখনো খারাপ হবে, বাট আমরা কখনো হতাশ হব না। আমাদের এই যে হতাশার বিষয়টা, এটা কাজ করে খুব খারাপ ভাবে, আমরা এটা থেকে দূরে থাকার চেষ্টা করব অ্যাডমিশন জার্নিতে। আর সর্বোপরি যে বিষয়টা আমরা যেটা ফলো করার চেষ্টা করব, যে পরীক্ষা নানান ভাবে প্রশ্ন প্যাটার্ন হয়ে থাকে, আমরা আমাদের ডেইলি যেভাবে আমাদের টিচাররা ইনস্ট্রাক্ট করতেছে, আমাদের ভাইয়েরা বলতেছে, সেগুলো ফলো করার চেষ্টা করব, নিয়মিত প্র্যাকটিসের ভিতর থাকবো। এই বিষয়গুলো আমাদের অনেক বেশি ইন্সপায়ার করে বা আমাদের বেশি অনেক আগায় দেয় অ্যাডমিশন জার্নিতে ভালো করার ক্ষেত্রে। আহ ওভারঅল অবশ্যই একটা আনন্দ কাজ করে এন্ড অফ দ্য ডে যখন একটা ভালো সংবাদ আসে। এটা অনুভূতি আসলে প্রকাশ করার মতো না, এই আর ভাষায় কি। প্রকাশ করার মতো না। এক্স্যাক্টলি রোহান, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আশা করছি তোমার বাসায় তুমি সহ তোমার বাবা মা, তুমি এখন বোধহয় তোমার গ্রামের বাড়িতে উপস্থিত আছো, তো সেখানে আশা করি মনে হয় সবাই মিলে অনেক বেশ আনন্দ ঘন একটা মুহূর্ত যাচ্ছে। তো সেখান থেকেও তুমি একটা সময় আমাদের সাথে শেয়ার করেছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার সাথে আরো অনেক গল্প হবে। এবার আমরা চলে যাব মারুফের কাছে। মারুফ, অনেক অনেক অভিনন্দন ভাইয়া, সায়েন্স থেকে 189তম স্থান অর্জন করেছো ভাইয়া। কেমন অনুভূতিটা, কেমন, এবং কিভাবে তুমি আজকের এই সাফল্যময় একটা স্থানে চলে আসতে পেরেছো? আপনাকে ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, আসলে সর্বপ্রথম তো আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা না চাইলে এটা অবশ্যই হইতো না কখনো। অবশ্যই অবশ্যই। আহ এখানে ভাইয়া, এই আমি একটু মানে আমার উদ্ভাসে আসার গল্পটা একটু শেয়ার করতে চাই প্রথমে। অবশ্যই প্লিজ। আমি হচ্ছে প্রথমে হচ্ছে উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং ব্যাচে ভর্তি হয়েছিলাম ভাইয়া। আচ্ছা। পরবর্তীতে আমি ক্লাস করছিলাম সম্ভবত খুব এক এক সপ্তাহ ক্লাস করছিলাম। আমার একাডেমিক মোটামুটি ভালো ছিল আলহামদুলিল্লাহ, কিন্তু আমার আব্বা হচ্ছে, আমি ছোট কাল থেকে আমার আব্বার সাথে হচ্ছে ব্যবসা করতাম ছোটখাটো, আব্বার দোকানে বসতাম। মাশাআল্লাহ যার কারণে মাশাআল্লাহ। আমার ওই, হ্যাঁ, ব্যবসার দিকে একটু ঝোঁক ছিল। ওই কারণে ওই এক সপ্তাহ পর যখন দেখলাম উইকলিতে তেমন একটা ভালো নাম্বার আসে নাই, আমি আচ্ছা। এর আগেও অবশ্যই একটু আহ, চিন্তা পরিকল্পনা ছিল যে একটা কিছু করব। তো আমার আমার আইবি এর দিকে যাওয়ার একটু মানে একটু ইচ্ছা জাগছিল আর কি। পরে আচ্ছা। ওইটা আলহামদুলিল্লাহ প্ল্যান হিসেবে বাস্তবায়িত হয়েছিল। এইদিকে আবার উদ্ভাসের, এটাও আল্লাহ তাআলার একটা রহমত, অনেক বড়। উদ্ভাস এবছরই হচ্ছে ভার্সিটি হওয়া চালু করছে। যেহেতু ভাইয়া আইবি এটা অনেক আনসার্টেন ছিল, তাই আমার এক্ষেত্রে মানে আমি আলহামদুলিল্লাহ এখন অনেক বেশি ভালো লাগা কাজ করে যে একটা ভালো সিদ্ধান্ত নিতে পারছিলাম যে ইঞ্জিনিয়ারিংটা আমি উদ্ভাসে বিতে শিফট করে ফেলছিলাম। অবশ্য ওইখানে আমি শিফট করার পরে অবশ্য পুরোটা বলি একটু। ওই
শিফট করার পরে একটা আনসার্টেনিটি ছিল যে উদ্ভাস এই বছর প্রথম চালু করতে, কি হবে না হবে। আমি অবশ্য প্রথমে গিয়ে আমার এই এই বিষয়গুলোতে, পড়ালেখার বিষয়গুলোতে খুবই মানে মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে কথা বলো ভাইয়া। জি জি ভাই, বোঝা যাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে, প্লিজ। আমার হচ্ছে মানে এই বিষয়গুলোতে একটু খুবই খুঁত খুঁত কাজ করে আর কি, মনোভাব যে আসলে কি হবে না হবে। যেহেতু আচ্ছা ভার্সিটি খাওয়া পাশাপাশি রাখছিলাম, তারপরও আমি একটু সিরিয়াস ছিলাম যে যদি আইবিএ তে কিছু না হয় তাইলে এখানে করব। আমার আল্লাহ তাআলা দেয় নাই, আইবিএ তে হয় নাই, আলহামদুলিল্লাহ এখানে হয়েছে। আমি শুরু আলহামদুলিল্লাহ। থেকেই মোটামুটি সিরিয়াস ছিলাম এটা নিয়ে। আমি প্রথমে ক্লাসে গিয়ে, আমার ওই ভাইয়াটার কথা ঠিক মনে নাই, আমি তো 2 সপ্তাহ পর মেবি ক্লাসে জয়েন করছিলাম উদ্ভাসের। আমি ওই ভাইয়াকে প্রথমে গিয়ে প্রশ্ন করছিলাম, ভাই আপনাদের এই উদ্ভাসের খ ইউনিটে আপনাদের পুরা বাংলাদেশে স্টুডেন্ট আছে কয়জন, যে আমি পরীক্ষা দিব, আমার একটা যাতায়াত সুযোগ থাকে। আমি তো সব জায়গায় শুনছি যে এই অ্যাডমিশন হচ্ছে আর তোমার পজিশন সবচেয়ে ম্যাটার করে। ভাই আমাকে একটা কথা বলছিল, ভাই আমাকে সংখ্যাটাও বলছিল যে কতজন পড়ে। ভাই আমাকে শুধু একটা কথা বলছিল, ভাই বলছিল তুমি তোমার দিকে ফোকাস দাও, তোমার পরীক্ষায় 100 নম্বরের পরীক্ষা আসে, তুমি 100 নম্বরে ফোকাস দাও, তুমি কত নাম্বার পাচ্ছ। হ্যাঁ, এটা আসলে আমাকে, আমি আসলে অনেক বেশি বিমোহিত হয়েছিলাম এই উত্তর শুনে, যে আসলে আমার তো আমার দিকে ফোকাস দেওয়া উচিত, আমি কত পাচ্ছি, আমার এক্স্যাক্টলি। বিগত বছরের মার্কস গুলোর সাথে আমার মার্কস যাচ্ছে কিনা, এটাই তো আমার আসলে ইয়া করা উচিত। নিজের সাথে আরো নিজের অনেক, তুলনাটা। জি জি, আরো অনেক ছোটখাটো গল্প ভাই, অসংখ্য গল্প আছে উদ্ভাসের সাথে। আমি আরেকটা বলতে চাই। এটা হচ্ছে বলো। উইকলি পরীক্ষার সময় আমার আসলে অত বেশি ধারণা ছিল না খ ইউনিটের সম্পর্কে, তবে বাংলা ইংলিশ মোটামুটি মানে একাডেমিকে যতটুকু পড়া দরকার ওটা পড়ছিলাম আর কি। খ ইউনিটের একটা প্রশ্নের কথা বলি ভাইয়া, ওইটা আমি আসলে এটা অনেক বেশি মনে পড়ে। একটা প্রশ্ন আসছিল উইকলি পরীক্ষায়, যে অনুপম থেকে সম্ভবত, হ্যাঁ অনুপম থেকে এই প্রশ্নটা আসছিল। প্রশ্নটা ছিল এরকম, এমসিকিউ: মা ভালো লাগা এবং মন্দ লাগার মধ্যে একটা ড্যাশ হয়েছিলেন। অপশন ছিল দোটানা, দোমনা, আর দুইটা অপশন ছিল দ দিয়ে শুরু। তো দিয়ে, আমি হ্যাঁ। আসলে প্রশ্নটা দেখে অনেক বেশি অ্যামেজড হয়েছিলাম আসলে। প্রথমে একটু কাজ করছিল যে এরকম প্রশ্ন কি আসে, উদ্ভাস এগুলো কি প্রশ্ন করে, উল্টা পাল্টা কোয়েশ্চেন করে। কিন্তু ভাই এই কোয়েশ্চেনটা আমার ভার্সিটি মেইন এক্সামে, ডিউর এক্সামে আমার 5টা কোয়েশ্চেন সঠিক করতে ভাইয়া হেল্প করছে। ওই মাশাআল্লাহ 5টা মাশাআল্লাহ। কোয়েশ্চেন আসছিল এরকম এই টাইপের, পূর্ণ বাংলার মধ্যে, যার কারণে বাংলার মার্কস আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আসছে এমসিকিউ তে। আলহামদুলিল্লাহ। ওভারঅল একটা ইয়া, এরকম আরো ছোটখাটো অনেক, যেমন আমি আমি উদ্ভাসের সায়েন্স ল্যাব ব্রাঞ্চে কাউসার ভাইয়ার ক্লাস পাইছি, হিমেল ভাইয়ার ক্লাস পাইছি, দুইজনের ক্লাসে দুইটা উল্লেখযোগ্য ইয়ে আছে। কাউসার, হিমেল ভাই হচ্ছে ওনার ক্লাসে আমাকে একটা কথা বলছিলেন আমাদের সবাইকে, বলছে তোমার জন্য টেক্সট ইনসাইটসটা প্রতিদিন পড়া ফরজ, তুমি আর কিছু পড়ো বা নাই পড়ো, টেক্সট ইনসাইটস পড়া ফরজ। ভাই এটা হ্যাঁ। আসলে যে কত হেল্প করছে আমি বলে বুঝাইতে পারবো না। আর ভাইয়া ওই ওই আমার হচ্ছে যখন আইবিএফ এর ইয়াটা দেওয়া হচ্ছিল, তখন আমি উদ্ভাসে ক্লাস অত রেগুলার হতে পারি না, কিন্তু এর আগে আমি একটা ক্লাসও মিস দিই নাই। ক্লাস প্রত্যেকটা এক্সাম দিছি, আলহামদুলিল্লাহ এক্সাম গুলোতে মোটামুটি ভালো মার্কস আসতো, যেহেতু ক্লাস করতাম। ক্লাসের মধ্যেই মোটামুটি নোট, আর আমি আমি হচ্ছে উদ্ভাসে সবসময় আমার নোটটা দেওয়ার চেষ্টা করতাম আর কি। ওখানে যখন ওই ভাইয়ারা যখন লাস্টে নোট খুঁজতো, তখন আমারটা দেওয়ার চেষ্টা করতাম। মানে নোট করার কারণে আমার আলহামদুলিল্লাহ বাসায় এসে আমার পড়তে হইতো একটু, তেমন একটা না, বেগ পাইতে হইতো না যে আমি আগে পড়ি না, আমার তো এই গ্রাউন্ডে কোনো প্রিপারেশন, এরকম কোনো বেগ পাইতে হইতো না। আলহামদুলিল্লাহ দেখা যায় যে আমার খুবই ভালো মার্কস আসছে সায়েন্স ল্যাব ব্রাঞ্চেও। পরবর্তীতে হচ্ছে আমি ওই রেগুলার হইতে পারি না ভাইয়া। আর আমার এইখানে আমার লাইফ চেঞ্জিং 20টা দিনের কথা আসবে ভাইয়া। আমার পরবর্তী আইবি এক্সাম দিয়ে বুঝছিলাম যে আসলে হয়তো ভালো কিছু হবে না, কারণ একটু খারাপ হয়েছিল এক্সামটা। এইখানে আসে আমার আমার 3 তারিখ, জানুয়ারি 3 তারিখ আইবি এক্সাম শেষ হয়েছিল, জানুয়ারি 25 তারিখ ছিল বিয়ের এক্সাম। এই আমার লাইফ চেঞ্জিং 20 দিন ভাইয়া। এই আলহামদুলিল্লাহ। মাঝখানের যে গ্যাপটা পড়ছিল, ওইটা আমি কি একটু বেশি সময় নিয়ে নিচ্ছি ভাইয়া? না ভাইয়া, তুমি বলো, শেষ করো, কোনো সমস্যা নাই। আমার আমার আসলে ভাইয়া অনেক ছোটখাটো গল্প জমা আছে। আচ্ছা ভাই, আমি মিমাপুর ক্লাসও পাইছিলাম, ওনার ক্লাসেও কিছু উল্লেখযোগ্য অসাধারণ ঘটনা আছে। আমি আসলে কয়টা যে বলে শেষ করবো আসলে বলার মতো না। না, আমি ক্লাসের আমি ঘটনা তো ধরো অবশ্যই আমাদের সবারই থাকে। তো ক্লাসের স্পেসিফিক ঘটনাগুলো নিয়ে তো অবশ্যই আমরা কিন্তু তোমাদের সবার সাথে আসলে ইন্ডিভিজুয়াল অনেক লম্বা লম্বা আড্ডা, আমরা তোমাদেরকে ক্যাম্পাসে যাব, তোমাদের সাথে ক্যাম্পাসে বসে অনেক গল্প হবে। তো সেই জায়গা থেকে তোমার একদম মনের যে উল্লেখযোগ্য ঘটনা যা তুমি আসলে শেয়ার করতে চাও, তুমি অবশ্যই আমাদের সাথে শেয়ার করো। ভাইয়া, আচ্ছা তাহলে এখানে লাস্ট 20 দিনের কথাটা বলি। আমার এখানে অবশ্যই, উদ্ভাসে প্লিজ, কিছু বইকে, অবশ্যই ভাইয়া, মন কিছু খুলে বইকে বলো। ভাই, কিছু বইকে আসলে আমি কিছু বইয়ের কথা না বললে আমার কখনো মানে এটা আমি এখানে আজকে মাইক্রোফোনটা এটা একটু এটা স্থির রেখে কথা বলো মারুফ ভাইয়া, তাহলে জি কথাটা জি কনসিস্টেন্টলি জি শোনা যাবে। জি। এখানে হচ্ছে ভাইয়া আমার কাছে শেষ সময় এসে হাতে ছিল 20 দিন। তা আমি একটু আসলে এই প্রথম দিকে একটু খারাপ লাগা কাজ করতেছিল যে 20 দিনে কি হবে না হবে। কিন্তু পরে আমি উদ্ভাসের ওই, তখন তো ক্লাস ক্লাস সব শেষ, পরীক্ষার কাছে চলে আসছে, উদ্ভাসের সায়েন্স ল্যাব ব্রাঞ্চে গেলাম।
গিয়ে ওই যিনি আপু আছে ওনার সাথে যোগাযোগ করলাম। পরে উনি আমাকে এত বেশি হেল্প করছে, উনি আমাকে উদ্ভাসে আমি যতদিন যাই নাই ওখানের সব শীট এবং সব কোয়েশ্চেন উনি আমাকে একটা একটা, উনি এত বেশি কোয়েশ্চেন দিচ্ছে, আমি বলছি আপু আমি হয়তো এগুলো শেষ করতে পারবো না, আপনি আর খুঁজেন না। বলছে না না তুমি সব নিয়ে যাও, তুমি পড়ো ভালো করে, পড়ো। মানে উদ্ভাসের আমাদের ব্যাচের কোঅর্ডিনেটর মারুফ ভাইও আমাকে আমাকে কল দিয়ে আমার খোঁজ খবর নিতেন এবং অনেক সাহায্য করতেন, এগুলো তো আছে। পরবর্তীতে 20 আলহামদুলিল্লাহ। দিনে ভাই আমি কিছু কিছু বই যেমন জিকে বইগুলা, এগুলা আসলে আমি বলে বোঝানোর মতন আমাকে কিভাবে হেল্প করছে। আরেকটা বই ডিউ রিটেন খ স্পেশাল একটা বুক ছিল আমাদের ইংলিশের, ওই বইটা আমাকে এত বেশি হেল্প করছে। ওইখানে ইংলিশের সবগুলা ওয়ার্ডের স্পেসিফিক আলাদা আলাদা, মানে একটা ইউনিটের আলাদা আলাদা ওয়ার্ড যেগুলো আছে সবগুলো উল্লেখ করে দেওয়া ছিল, সুন্দর করে সেন্টেন্স মেক করে দেওয়া ছিল। তারপর টেক্সট ইনসাইড বুকটা, এগুলো আমাকে এত বেশি হেল্প করছে 20 দিন। আসলে এরকম গোছানো ম্যাটেরিয়াল যদি আমার কাছে না থাকতো, সম্ভবত এই উসিলা যদি না থাকতো, আমার হয়তো 20 দিনে এরকম গোছানো প্রিপারেশন নেওয়া কখনোই সম্ভব হইতো না। পাশাপাশি উদ্ভাসের আরেকটা সবচাইতে ব্যতিক্রম যে জিনিসটা আমার ভালো লাগছে সেগুলো হচ্ছে আমার জিকে ক্লাস গুলা ভাইয়া। জিকে তে জেনারেলি যেটা হয় আমি সবসময় মনে করে আসতাম যে হয়তো মুখস্থ করার বিষয় কিছু, মানে ম্যাক্সিমাম জিনিস মুখস্থ করার, কিন্তু এটা যে জিকে ক্লাসগুলা যে এইভাবে সুন্দর করে গুছাই দেওয়া, তারপরে প্রত্যেকটা জিনিস ব্যাকগ্রাউন্ড থেকে সুন্দর করে বলে সেইটা যে আসলে মনে রাখতে কতটা হেল্প করলে, এটা বলে বোঝানোর মতো না আর কি ভাইয়া। এগুলাই ছিল মোটামুটি আমার আরো অনেক কথাই ছিল ভাইয়া, কিন্তু এখন তো মানে এত ইয়ার মধ্যে বলা যায় না আসলে কোনো এরকম। কোনো আর সমস্যা নেই ভাইয়া, মারুফ, কোনো জি সমস্যা নাই। আসলে সত্যি কথা বলতে মানে এই যে একটা জার্নির প্রতিটা খুঁটিনাটি বিষয় আজকের দিনে বসে তুমি মনে করতে পারতেছো, এগুলোই কিন্তু স্মৃতি সারা জীবন, এগুলোই মনে থেকে যাবে এবং এগুলোই তোমার সামনের পথ চলায় মানে আমাদের একটা ভালো লাগার কাজগুলো যে দেখো খুব সামান্য সামান্য খুব সাধারণ সাধারণ কিছু কথা, কিন্তু এগুলোই তোমার জার্নিটাকে কি সুন্দরভাবে তুলে ধরছে। যারা জুনিয়ররা আছে তারা যখন তোমার কাছ থেকে তোমার মুখ থেকে, কারণ যখন তোমরা আসলে এরকম একটা সফলতা অর্জন করো সবাই কিন্তু তোমাদের দিকে তাকিয়ে থাকে যে না এই ভাইয়াটা বা এই আপুটা কিভাবে তার জার্নিটা কমপ্লিট করেছে, আমি কোন জিনিসগুলো মাথায় রাখতে পারি, আমি তাদের কোন বিষয়গুলোকে ফলো করতে পারি। তো আমার মনে হয় সবাই তোমাদের এই গল্পগুলোতে অবশ্যই ইন্সপায়ার্ড হবে, তারা নিজেদেরকে এভাবে করেই গাইড করার চেষ্টা করবে। তো অবশ্যই যেটা বলছিলাম তোমাদের সাথে আরো অনেক অনেক গল্প হবে, আমরা আরো অনেক আড্ডা দিব। ইনফ্যাক্ট উদ্ভাসের সাথে তোমাদের যে পথ চলা, সেই পথ চলাটা কিন্তু এখন নতুন করে শুরু হলো, নতুন একটা মাত্রা যুক্ত হলো। সামনের দিনগুলোতে আমরা শিক্ষক শিক্ষার্থী না বরং ইনশাল্লাহ একসাথে সহযোগী হিসেবে সহকর্মী হিসেবে কাজ করব সামনে। তো আমাদের দরজা সব সময় তোমাদের জন্য খোলা, তোমরা অবশ্যই আমাদের কাছে আসবে, আমাদের সাথে যোগাযোগ করবে। তো সামনে আবারও তোমাদের সাথে শীঘ্রই দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের জীবনটা সামনের দিনগুলো যেন আরো অনেক বেশি সাফল্যমণ্ডিত হয়, আরো অনেক মসৃণ এবং সুন্দর হয়, সেই আশা রেখে আজকের মতন তাহলে আমরা এখানেই শেষ করছি। সবাই আসসালামু ভালো আলাইকুম থেকো, ভাই। সুস্থ থেকো, আসসালামু ভাই আলাইকুম, আল্লাহ হাফেজ। ভাই আমি একটু একটা জিনিস অ্যাড করতে হ্যাঁ প্লিজ চাচ্ছিলাম। তাসিন, অবশ্যই অবশ্যই ভাইয়া। আচ্ছা, আমি অ্যাডমিশন জার্নির প্রথমে যে ভুলটা করেছিলাম, আমার মনে হয় যে জুনিয়ররা এটা থেকে কিছুটা শিক্ষা নিতে পারবে। সেটা হচ্ছে আমাদের সবার ভিতরে একটা টেন্ডেন্সি থাকে যে ঢাকায় যে কোচিং করা। আসলে এটা আমারও ইচ্ছা ছিল। তো আমি ফার্স্টে সেজন্য ফার্মগেট ব্রাঞ্চে ভর্তি হয়েছিলাম। তো আমি ধানমন্ডিতে একটা বাসা ভাড়া আচ্ছা নিয়েছিলাম। তো ওখানে দেখতাম যে যে কাজের বুয়া আছে উনি রেগুলারলি আসতো না। তো আমার ম্যাক্সিমাম টাইম আমার মিল গুলা বাইরে যা করে আসা লাগতো। তো আমার মনে হয় যে জুনিয়ররা যদি এটা থেকে একটা জিনিস বুঝে যে যে নিজের বাসা থেকে উদ্ভাসের যে কোনো ব্রাঞ্চে ক্লাস করলে আমার মনে হয় যে সে সেম বেনিফিটটাই পাবে যেটা সে ঢাকায় থেকে কোচিং করলে পাবে। আমার মনে হয় না যে কাউরে কষ্ট করে ঢাকায় যে কোচিং করার দরকার আছে, বিশেষ করে আমাদের মতো যারা একটু অন্যান্য জেলার বাসিন্দা আছে। আমার মনে হয় যে প্রথমে এই ভুলটা না করলে, যে আমার যেমন প্রথমে 1 মাসের একটা গ্যাপ হয়ে গেছিল, এই গ্যাপটা মানে অনেকেরই হবে না। তো ধন্যবাদ আচ্ছা ভাই, আচ্ছা। এটাই বলার ছিল। বাহ। মানে এই জায়গাটা কিন্তু হচ্ছে আমি এমনিতেই হয়তো বা মানে উল্লেখ করেছি বা তোমাদের কথা থেকে আসলে উঠে আসলো যে এই অ্যাডমিশনের সময় বাইরে হলে হোস্টেলে থেকে কঠিন ভাবে যে নিজেদের, এমনিতেই তো অ্যাডমিশন জার্নিটাই অনেক কঠিন, পড়াশোনারই অনেক প্রেশার থাকে, সেখানে যদি আরো বাহিরে খাপ খাওয়াতে হয় নিজেকে তখন কষ্টটা আসলে আরো বেড়ে যায়। তো তাসিন তোমাকে এই ব্যাপারটা উল্লেখ করে একদম পয়েন্ট আউট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার আরেকটা ছোট্ট প্রশ্ন তোমাদের, ইনফ্যাক্ট সবার কাছে, তাসিনের কথা থেকেই মনে পড়লো তাই আমি একটু অ্যাড করি আর একটু তোমাদেরকে আটকে রাখি। সেটা হচ্ছে
তাসিন, তুমি ক্যাডেট কলেজে পড়াশোনা করেছো। তো ক্যাডেট কলেজে মোস্ট অফ দ্য স্টুডেন্টস সায়েন্স সায়েন্স ব্যাকগ্রাউন্ডের থাকে, কিন্তু ক্যাডেট কলেজের যারা জুনিয়র আছে তোমার, তাদের উদ্দেশ্যে তোমার থেকে আমি একটু দুই লাইন শুনতে চাই। যে ধরো, তারা কিন্তু মোটামুটি কম বেশি সেই ক্যাডেট অ্যাডমিশনের সময় বাংলা ইংলিশের একটা খুব ভালো বেসিক তাদের তৈরি হয়, এবং আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে ক্যাডেট কলেজের প্রত্যেকটা টার্ম এন্ডের আগে আগেই বা বছরে একবার হলেও কিন্তু জিকে এক্সাম হয়। তো জিকের প্র্যাকটিসটাও কিন্তু তাদের জন্য থেকে যায়। তো তাদের জন্য এই বি ইউনিটের প্রস্তুতি আসলে কতটুকু যৌক্তিক হতে পারে, এবং তারা কলেজ লাইফ থেকে অ্যাটলিস্ট ইন্টার লাইফ থেকে কোন বিষয়গুলো মাথায় রাখলে তাদের জন্য বি ইউনিট খুব সুন্দর একটা অপশন হতে পারে বলে তুমি মনে করো? আচ্ছা ভাই, আপনি অনেক সুন্দর একটা পয়েন্ট বলছেন যে আসলে ক্যাডেটরা এসব দিক থেকে অনেক বেশি এগিয়ে থাকে। কারণ প্রথমে তারা, আমার মনে হয় যে আমরা যে টপিক গুলা এই অ্যাডমিশন জার্নিতে এসে পড়ছি সেগুলো সবকিছু আমরা ক্যাডেট কোচিং এ শেষ করে আসছি। এক্স্যাক্টলি। যদিও একটা সমস্যা থাকে যে ক্যাডেট কলেজে যাওয়ার পরে আমরা টার্মেট এক্সাম গুলোতে সেজন্য বাংলা আর ইংলিশ আমরা পড়ি না, ওই টাইমটাতে আমরা অন্য সাবজেক্ট গুলো পড়ি, ওখানে আমাদের একটু গ্যাপ হয়ে যায়। তো তবু আমার মনে হয় জুনিয়ররা যদি, মানে আমার যেটা মনে হয় যে আমি প্রথমত এইচএসসি টাইমটাতে নিজের গোলটাকে ঠিক করে নিয়েছিলাম। জুনিয়ররা যদি নিজেদের টার্গেটটা ঠিক করে রাখে যে জুনিয়ররা আজ থেকে 10 বছর পরে নিজেকে কোন পজিশনে দেখতে চায়, এটা যদি জুনিয়ররা ঠিক করে রাখে এবং জুনিয়ররা যদি দেখে যে সেটা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং যে সেই পজিশনটা অ্যাচিভ করার থেকে এই বিউনিট বা আর্টস এর ব্যাকগ্রাউন্ড থেকে এসেই অ্যাচিভ করা অনেক বেশি তাদের জন্য সহজ হবে, তাহলে আমার মনে হয় জুনিয়রদের অবশ্যই বিউনিটে শিফট করা উচিত। এবং এতে জুনিয়ররা আমার মনে হয় না কোনো ডিফিকাল্টিস ফেস করবে। কারণ যেহেতু রাজশাহী ক্যাডেট কলেজের জুনিয়ররা অবশ্যই জানে যে আহমেদ তো আমার হাউসমেট, ওই ফার্স্ট হয়েছে, ফাহিম হ্যাঁ, 13th হয়েছে, একদম। তারপরে হাসিব হইতেছে 20th হয়েছে, আমি 34th হয়েছি, রেদওয়ান 87th হয়েছে। আমরা আলহামদুলিল্লাহ আমরা কেউই ভালো করি নাই এবং আমাদের সবারই হইতেছে টপ 10-এ থাকার ক্যাপাবিলিটিস ছিল। তো আমার মনে হয় যে ক্যাডেট কলেজের জুনিয়ররা ম্যাক্সিমাম এই ক্ষেত্রে অনেক বেশি বেনিফিশিয়াল হবে যদি তারা শিফট করে অ্যাটলিস্ট অলরাইট, বিএমতে চলে অলরাইট আসে। তাসিন, অসংখ্য ধন্যবাদ তোমাকে। রুহান ভাইয়া, তুমি মানবিক থেকেই, আজকে তো বাকি দুইজনই সায়েন্স থেকে, তুমি মানবিক থেকেই পড়েছো, মানবিক থেকে 42তম হয়েছো। তাহলে মানবিকের যারা পিওর মানবিকের স্টুডেন্ট, তাদের উদ্দেশ্যে তোমার বিশেষ করে কোনো সাজেশন আছে কিনা? জি ভাইয়া, ধন্যবাদ। অবশ্যই কিছু কথা বলার আছে আমাদের জুনিয়রদের উদ্দেশ্যে। সেটা প্রথমত হচ্ছে আমাদের হচ্ছে যে এই চাপটা নেই, যে ম্যাথের প্রেশার নাই, ফিজিক্স কেমিস্ট্রি এই বিষয়গুলোর প্রেশার আমাদের প্রথমত নেই। তো আমাদের শুরু থেকে বাংলা ইংলিশ আর জিকে, আমাদের বিশেষ করে ইন্টার লাইফ বা কলেজ লাইফ থেকে আমরা যদি চেষ্টা করি টুকটাক বেসিক যে গ্রামার গুলো আছে ইংলিশের বা বেসিক বাংলা ব্যাকরণের বিষয়গুলো আছে, যেগুলো আমাদের অ্যাডমিশনে এসে একদম আমরা যেগুলো আমরা স্কিপ করতে পারি না, এই বিষয়গুলো বা বিরোচন পাঠের অংশগুলো থাকে, এগুলো যদি টুকটাক ওখান থেকেই বা কলেজ লাইফ থেকে একটু আমরা অনুশীলনের মধ্যে আসি, সেক্ষেত্রে আমরা একটু অন্যদের থেকে এগিয়ে থাকতে পারি তখন আমরা কোচিং লাইফটা শুরু করব। তো এটা একটা ভালো অ্যাডভান্টেজ দেয়, ভালো একটা আত্মবিশ্বাস দেয়। এই আত্মবিশ্বাসটা অনেক দূর এগিয়ে দেয়। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের কনসিস্টেন্ট বেসিসে লেখাপড়া করার বিষয়টা, এটা কলেজ লাইফ থেকে হোক, একাডেমিক পার্ট বা অ্যাডমিশন পার্ট যে কোনো ক্ষেত্রেই হোক, আমরা একদিন 10 ঘন্টা পড়লাম, আরেকদিন পড়লাম না, 2 ঘন্টা পড়লাম, কোনোদিন পড়াশোনা করলাম না, এই বিষয়টা আমাদের খুব খারাপভাবে পিছিয়ে দেয়। আর আরেকটা বিষয় যে আমরা যে অনলাইনের বিষয়গুলো তুলে ধরতে চাই, যে আমরা বেশি বেশি ফোনে অ্যাডিক্টেড হয়ে থাকি বেশিরভাগ সময়, অনলাইন ক্লাস করতে গেলেও ওখান থেকে ডাইভার্ট হয়ে অন্য জায়গায় চলে যাই, এই বিষয়গুলো আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। আর যেহেতু আমি মানবিক থেকেই পড়াশোনা করছি নটরডেম কলেজ থেকে, আমাদের টিচারদের একটা যে ভূমিকাটা ছিল সেটা হচ্ছে আমাদের নিয়মিত অনুপ্রাণিত করতো যে কোনো বিষয়ে। আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে সুযোগ পাইতে হবে, ভালো কিছু করতে হবে, এই যে তারা স্বপ্নটা দেখাইতো, এটা আমরা এখন যে আমরা শুধু যে ভালো কলেজে পড়লেই যেটা করতে পারি তা না, আমরা প্রত্যন্ত অঞ্চল কিংবা মফস্বলের শহরগুলো থেকে যে কলেজগুলো আছে, এখন অনলাইনের যুগ, আমরা যে কোনো জায়গা থেকে যে কোনো ম্যাটেরিয়ালস গুলো কালেক্ট করতে পারি, এটা ছড়িয়ে যাচ্ছে দেশব্যাপী, বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। সো আমরা কিন্তু এখন আর কোনো জায়গা থেকে কোনো অংশে পিছিয়ে নেই। সো যেহেতু মানবিকের বাংলা ইংলিশ আর জিকেরই বিষয়, তো জিকেটাও আমরা শুরু থেকে টুকটাক দেখে আসতে পারি, যাতে অ্যাডমিশন সময় এসে আমাদের এই যে সাফারিংটা হয়, যে আমরা এটা পড়তেছি ভুলে যাচ্ছি, আবার পড়তেছি একটা টপিক, ধরেন ইংরেজ শাসনামল বা বিভিন্ন যুগগুলো পড়তেছি, বোরিং লাগতেছে, আবার আন্তর্জাতিক পাঠে যাচ্ছি, জাতিসংঘ পাঠ বা বিভিন্ন মহাযুদ্ধগুলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই বিষয়গুলো পড়তেছি, সংস্থা পড়তেছি, মাথায় থাকতেছে না। কেন থাকতেছে না? কারণ আমরা হচ্ছে পড়াগুলো বেশি চাপ নিয়ে পড়তেছি। এই চাপটা যদি আমরা আগে থেকে টুকরা একটু দেখে আসতাম, কলেজ লাইফ থেকেই বা এইচএসসির পর সময়টা একটা সময় পাই, কোচিং এর আগে একটা সময় পাই, এই সময়টা যদি আমরা দেখে আসি, তো অ্যাডমিশন সময় এসে এটা চাপটা কমে যায়,
বা তখন আমরা ক্লাসগুলো সুন্দর করে করতে পারি, বা উইকলি গুলো দেখা যায় ভালো ফলাফল আমরা আশা করি। তো এই বিষয়গুলো রিলেট করে পড়াশোনা কনসিস্টেন্টলি একটু চালিয়ে যেতে পারলেই আলহামদুলিল্লাহ। আর এক্সাম হলে অবশ্যই যে বিষয়টা থাকে, প্যানিকের বিষয়টা, হ্যাঁ, বা একটা মনস্তাত্ত্বিক চাপ থাকে, এই প্রেশারটা রিলিজ করাটাও একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা যদি আমরা এটার সাথে লড়াই করতে পারি খুব একটা মানে স্বাচ্ছন্দ্য ভাবে, তো আমরা তখন কিন্তু আমরা আলটিমেটলি একটা ভালো রেজাল্ট এক্সপেক্ট করতেই পারি। এক্ষেত্রে আমি একটু আরেকটু অ্যাড করতে চাই যে পড়াশোনার বিষয়ে আমাদের ইংলিশ ফার্স্ট পার্ট যে বইটা আছে, এটা কিন্তু কোনোভাবে আমরা ইগনোর করতে পারি না। কারণ কেন দেখেন, আমাদের যে রিটেন 20টা মার্ক থাকে, এই 20 মার্কে আমরা দেখি যে 5টা সেন্টেন্স মেক করতে বলে। সো এই 5টা যে সেন্টেন্স মেক করতে বলে ওয়ার্ড দেয়, এই ওয়ার্ডগুলো আমরা দেখতেছি যে আমাদের ফার্স্ট পার্ট যে বই আছে, বইয়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন লেসনে বিচ্ছিন্নভাবে কিছু ওয়ার্ডস থাকে। এক্স্যাক্টলি, হ্যাঁ, এই ওয়ার্ডস সবগুলো ওয়ার্ডই মূলত টেক্সট থেকেই আসে। টেক্সট রিলেটেড ওয়ার্ড গুলো আসছে। আবার ধরেন প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ আমরা অনেক সময় বিভিন্ন রিসেন্ট টপিক গুলো পড়ার চেষ্টা করি, হ্যাঁ অবশ্যই দরকার আছে, সময়ের প্রেক্ষাপটে দরকার আছে, বাট আমার টেক্সচুয়াল অনেক প্যারাগ্রাফ আছে যেগুলো আমাদের হ্যাঁ, চ্যাপ্টার অবশ্যই। এন্ডে, লেসন এন্ডে দেয়া থাকে। এগুলো আমরা শুরু থেকে নোট করার চেষ্টা করব, হ্যাঁ মানে টেক্সটের প্রত্যেকটা লাইন বুঝে পড়ার চেষ্টা করবো, অর্থাৎ এটা আমরা কোনোভাবে অ্যাভয়েড করতে পারি না। ইন দ্য সেম ওয়ে আমি বলবো যে বাংলা সাহিত্য পাঠটাও বিভিন্ন যে আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত গদ্য পদ্য আছে, এগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো, যাতে আমাকে যে অনুচ্ছেদ থেকে প্রশ্নগুলো দিবে ব্যাকরণ রিলেটেড হতে পারে বা সাহিত্য পাঠ রিলেটেডই হতে পারে, আমরা যেন কোথাও থেমে না যাই। এবং প্রশ্নটা দেখে আমার যেন এটা মনে হয় যে না, আমার পড়া আছে, আমি এটা করতে পারবো, আমার উত্তরটা সঠিক হবে, সুন্দর হবে। আহ আর আরেকটা কথা যে লিখিতের অংশে বিশেষ করে প্যারাগ্রাফের ক্ষেত্রে আমি বলবো যে আমরা যে ভুলগুলো আসলে করে থাকি, গ্রামেটিক্যাল কিছু মিস্টেক করে থাকি বা স্পেলিং মিস্টেক করে থাকি, লেখা ওভার রাইটিং করি, কাটাকাটি করি, এই বিষয়গুলো টিচারদের কিন্তু খারাপভাবে আহ, দেখায় বা টিচাররা মার্ক দিতে চায় না। সো আমরা যদি লিখিত বিশেষ নিয়মগুলো ঠিকঠাক ভাবে প্রপার ইউজ করতে পারি আমরা এক্সাম হলে, বা নিয়মিত প্র্যাকটিসের ভিতর থাকতে পারি, এই বিষয়গুলো আমাদের অনেকটা এগিয়ে দেয়। আর আমরা যে কোচিং থেকে লেখাপড়া করি না কেন, অবশ্যই লেখাপড়াটা নিজের কাছে, এন্ড অফ দ্য ডে টিচারদের এক্ষেত্রে অবশ্যই ভূমিকা থাকবে, ইনস্ট্রাক্টরদের একটা ভূমিকা থাকবে, এই বিষয়গুলো অবশ্যই থাকবেই। সো আমার নিজেদের বাড়িতে আমরা যেখানে থাকি, হোস্টেলে, মেসে, যেখানে থাকি, লেখাপড়াটা ঠিকঠাক ভাবে চালিয়ে যাব। আর কখনো হতাশ হব না। হতাশ হইলে এটা খুব খারাপ ভাবে কাজ করে। ঠিক আছে, হীনমন্যতা খুবই খারাপ একটা বিষয়। সব জায়গা থেকে খারাপ বিষয়গুলো এড়িয়ে চলার চেষ্টা করবো। আর এই আর কি ছিল, যে টুকটাক লেখাপড়ার ভিতর অসাধারণ, থাকবে। অসাধারণ রোহান। মানে তোমাদের আসলে এই যে আলোচনাগুলো শুনছি আর এই জায়গাগুলো বুঝতে পারতেছি যে তোমরা শুধু নিজেরা সাকসেসফুল হয়েছো ব্যাপারটা এখানেই শেষ না। নিজেদেরকে অ্যানালাইসিস করার যে পাওয়ারটা তোমাদের, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ ভাবে কি করেছো, কিভাবে করে এক একটা প্রতিকূলতা কাটিয়ে উঠেছো, এবং এগুলো কাটাতে গেলে জুনিয়রদের কি করা দরকার, এত সুন্দর অ্যানালাইসিস আমার মনে হয় না আসলে আহ অন্য কোথাও থেকে জুনিয়ররা পাবে। তো আবারও অসংখ্য ধন্যবাদ তোমাকে রুহান। আমি আরো একবার তাহলে মারুফের কাছেও যেতে চাই। মারুফ, আহ তোমার কাছ থেকেও জানতে চাইবো, যারা জুনিয়র আছে তাদের জন্য আসলে তুমি কি পরামর্শ দিতে চাও, যে কোনো ধরনের পরামর্শ, প্রস্তুতি বিষয়ক, প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন হলে সেগুলোর ক্ষেত্রে তুমি তোমার মতন করে জুনিয়রদের জন্য যদি কিছু বলতে চাও, প্লিজ বলতে পারো ভাইয়া। ধন্যবাদ ভাইয়া। এখানে ভাইয়া ওই তাসিনের কথাটাই প্রথম আসে যে গোল সেট সেট করতে হবে আসলে ভাইয়া। অনেকেই দেখা যায় যে এটা সেট করতে না পারার কারণে হচ্ছে ওর যে যেদিকে হচ্ছে ওর জন্য সবচাইতে সুইটেবল হবে ওইদিকে না যাইতে পারার কারণে ওর আলটিমেট সাকসেসটা আসে না। এটা হচ্ছে সবার প্রথম গোলটা সেট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ভাইয়া, এখানে আমি আমার ইয়া থেকে একটা পয়েন্ট উল্লেখ করবো। এখানে যেহেতু রুহান আর তাসিন প্রায় সবকিছুই বলে ফেলছে, আমার জন্য কিছু বাকি রাখে নাই। আমি জাস্ট একটা, আমি হচ্ছে ভাইয়া এই জাহাঙ্গীরনগরের পরীক্ষার সময় আমি এটা অনেক বেশি ফেস করছি আসলে। উদ্ভাস আমাকে একটা কোয়েশ্চেন ব্যাংক দিছিল, এটা আমি আজীবন আসলে কৃতজ্ঞ থাকবো। কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস যে কতটা ইম্পর্টেন্ট এটা আমি ওই জাহাঙ্গীরনগর পরীক্ষার সময় বুঝছিলাম। উদ্ভাসের ওই কোয়েশ্চেন ব্যাংক আমি জাস্ট উদ্ভাসে কয়েকটা ক্লাস দিছিল ওইগুলো করছিলাম, আর কোয়েশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করে গেছিলাম, আর বাদ বাকি আগের যেগুলো ছিল। কারণ ভাইয়া ডিউ বি পরীক্ষা দেওয়ার পর আমার জাহাঙ্গীরনগরের জন্য তেমন একটা পড়া হয় নাই ভাইয়া। আর যেগুলো ছিল আগের ওইগুলাই জাস্ট আমি কোয়েশ্চেন ব্যাংকটা একটু দেখে গেছি। আলহামদুলিল্লাহ জাহাঙ্গীরনগর আমার অনেক ভালো র্যাঙ্ক আসছিল ভাইয়া, এটাই উল্লেখ করার ছিল। আলহামদুলিল্লাহ। আর আর ভাইয়া ওইটাই গোল গোল সেট করে প্লাস হচ্ছে একটু খোঁজ খবর নিয়ে আমার জন্য কোন 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 দিকে গেলে সবচাইতে বেস্ট হবে, আর কে আমার আমাকে সবচাইতে বেশি ভালো
ভালো সার্ভিসটা এবার আমার জন্য কোনটা সুইটেবল হবে এইটাই ভাইয়া। আর ওরা তো সবই বললো ভাইয়া, এইটাই। অসংখ্য ধন্যবাদ মারুফ, অসংখ্য ধন্যবাদ। তো আসলে কথায় কথায় অনেক গল্পই হলো তোমাদের সাথে, ইনশাল্লাহ অবশ্যই সামনে আরো অনেক গল্প হবে। বিদায় তো একবার নিয়ে ফেলেছিলামই, আবারও তাহলে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই আর অবশ্যই যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করো। ইনশাল্লাহ তোমাদের সাথে শীঘ্রই দেখা হবে, আরো অনেক অনেক গল্প হবে। সেই পর্যন্ত তোমাদের আরো অনেক সাফল্য কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।